বন্ধুরা, আমরা গতকাল চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে আপনাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাহাই সকল ধর্মের লোকদের উপাসনালয় এবং বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়ে একটা প্রতিবেদন আমরা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি বৃহত্তর নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা ২ নং চরবাটা শিবচরণ এই গ্রামে। দাদা, আপনার নাম কি, কেমন আছেন? টঙ্কেশ্বর চন্দ্র শীল। টঙ্কেশ্বর চন্দ্র শীল। আপনি তো এই গ্রামের অধিবাসী? আমি আমাদের এই বাড়ি। আপনাদের? আচ্ছা, এই মন্দিরটা কত বছর থেকে? আজ মন্দিরের বয়স প্রায় এদিকে আসেন দাদা। 65 হতে 65 বছর। বিশাল, বিশাল। মানে প্রায় এটা পুরানো মন্দির, আমার বয়সেরও বেশি। হ্যাঁ। আচ্ছা, আমরা সব জায়গায় শুনছি, বিভিন্ন গণমাধ্যম প্রচার করছে, হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, মন্দির ভাঙচুর করছে, তাদের উপর অত্যাচার করছে। আপনাদের এখানে কি খবর? কি কি ভাঙলো? আমাদের এখানে প্রথম দিন ফলনচাবা আসির দোকানে কয়েকটা ফলনচাবা আসির দোকানে জাপটা পিসছে দোকানে দোকানে আর বাড়িঘর মন্দিরে আসছে কিনা? না, মন্দির বাড়িতে আসছে কিনা? না, আমাদের বাড়িতে আসে না, মন্দিরে আসে না। আর অন্য কিছু কাউকে কোনো ক্ষতিগ্রস্ত করে নাই। হুমকি টুমকি দিছে কিনা? না, হুমকিও দেয় না। এর পরে পর লোকজন আসি, এদের পিছনে লোকজন আসে, ওদেরকে নিয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম ডাক্তার কৃষ্ণনারায়ণ শীল। দাদা, আপনার বাড়ি কোথায়? এটাও আমার ঘর। এটাই। আচ্ছা দাদা, আপনারা তো এখানে বিশাল একটা জনগোষ্ঠী, পুরো হিন্দু এলাকাটাই হিন্দু অধ্যুষিত এলাকা। এখানে আপনাদের এই যে ঘটনার পরে, সরকার পরিবর্তনের পরে আপনাদের উপর কোনো প্রকারের ক্ষতি, কোনো প্রকারের হুমকি হয় না আপাতত? শুধু একদিন শুধু এখানে আসি, আর ওই যে দোকান সেটা তো মনে হয় যেদিন কি নাম? প্রীতম চন্দ্রশীল। প্রীতম, কত সুন্দর একটা নাম, প্রীতম চন্দ্রশীল। আচ্ছা, তুমি কি করো? আমি পড়ালেখা করি। কোন স্কুলে? ক্লাস 5-এ। ক্লাস 5-এ। তুমি আমাকে বলো তো, তোমাদের এখানে মারপিট কোথায় হয়েছে? দোকানে। এই মন্দিরে বা তোমার বাড়িতে হয়েছে? না। স্কুলে গেলে মুসলমান ছেলেরা তোমার উপর কোনো প্রকারের অত্যাচার বা হুমকি টুমকি দেয় না? না। ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের এই মন্দির তো অনেক প্রায় 65-60 বছরের একটা মন্দির। এই পর্যন্ত বা এই সরকার ক্ষমতা পরিবর্তনের পরে আপনাদের উপর কোনো প্রকারের ঝামেলা, কোনো প্রকারের হুমকি দুমকি? আমার নাম কৃষ্ণনারায়ণ শীল, কিন্তু আমাদের মন্দিরের উপরে এখন পর্যন্ত কোনো অতিক্রিয় কোনো ঘটনা না, বাসার উপরে হয়নি, কিন্তু আমাদের দোকান কিছু ভাঙচুর হয়েছে। এরপর থেকে আমরা একটু আতঙ্কে আছি। মানে আমরা তো ব্যবসায়িক, আমি ব্যবসায়িক, ওখানে আমরা একটু রাত বিরাত নিজে একটু সতর্ক থাকতে, সাথে মুসলমান ভাইদেরকে নিয়েও থাকবেন। আমরা বেশিরভাগ শুনেছি মাদ্রাসার ছেলেরা, এলাকাবাসীরা এবং জামাত শিবিরের ছেলেরা আমি দেখেছি অনেক জায়গায় তারা পাহারা দিয়েছে। তখন এখানে এসে খোঁজ খবর নিচ্ছে, কারণ আমাদের সাথে আমরা চাই আপনারা সুখে থাকেন। আমরা এই সম্প্রীতির এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি, বুকে ধারণ করতে হবে এবং বাংলাদেশকে সবাই মিলে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এই ব্রত থাকতে হবে, আমাদের এই প্রতিজ্ঞা থাকতে হবে। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম গোপাল। আপনার এলাকাটার নাম কি? শিবচরণ। শিবচরণ। দেশের এই পরিস্থিতিতে আমরা সব জায়গায় শুনছি ভাঙচুর, অগ্নিসংযোগ, আপনাদের উপর হিন্দু সম্প্রদায়ের উপর বিশেষ করে বিভিন্ন জায়গায় মারধর এবং আপনাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিল। আপনাদের কি কি জ্বালালো অথবা কি কি ক্ষতি করলো? না, আমাদের এলাকাতে কিছু হয়নি। কিছু হয়নি। দাদা বলেন তো, আপনার এলাকায় কি কি ক্ষতি হলো? না, খুব ভালো আছে, আমাদের তো কোনো সমস্যা করে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা এই বাংলাদেশের মানুষ, আমরা সবাই বাংলাদেশি। একে অপরের সুখে দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, এই দেশকে সমৃদ্ধশালী করব। এই দেশ আপনার, আমার, ওনার, সবার। এই দেশ সমৃদ্ধ হলে আমরা সবাই সমৃদ্ধ হব। আর এই দেশ যদি রসাতলে যায়, আমরা সবাই রসাতলে যাব। তো সুতরাং দেশের প্রতি সবাই দরদ রাখবো, একে অপরের দেখভাল করব, কারো সম্পদ নষ্ট করব না। আপনার প্রতিবেশী ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। কেমন আছেন দিদি? ভালো আছেন? আপনার বাড়িতে কয়টা ফ্যামিলি? দুই ফ্যামিলি। আচ্ছা, আমরা তো সব জায়গায় শুনছি হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে, তাদের সম্পত্তি লুটপাট হচ্ছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। কোনো ক্ষতি হয়েছে আপনার? নিরাপদে আছেন তো? কোনো সমস্যা আছে আপনাদের? কোনো সমস্যা আছে কিনা? আপনাদের এখানে কোথাও ক্ষতি হলো টলো আপনার জানা মতে? কোথাও ক্ষতি হয়েছে? আচ্ছা বন্ধুরা, এই যে আমরা চতুর্দিকে ঘুরছি, কোথাও হিন্দুদের মন্দির, বৌদ্ধদের প্যাগোডা বা খ্রিস্টানদের গির্জা, কোথাও কোনো ভাঙার বা কোনো নিগোষ্ঠীর উপর অত্যাচার হয়েছে এমন কিছু থাকলে আপনারা আমাদের লিঙ্ক আছে, আমাদের লিঙ্কে পাঠিয়ে দিবেন ভিডিও। তাৎক্ষণিক আমাদের আইন প্রয়োগকারী সংস্থা ওই এলাকাতে যাবে এবং সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করবে। বৈষম্যহীন একটা বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান
কোনো ভেদাভেদ নেই। আমরা এই দেশের মানুষ, সংখ্যালঘু যারা আছে তাদের দেখভাল করা, আপনার আমার প্রতিবেশী, আপনার প্রতিবেশী যেন ভালো থাকে, সুস্থ থাকে, এগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন। বন্ধুরা, এই যে দেখছেন হিন্দু সম্প্রদায়দের মন্দির আছে, এখানে শ্মশান আছে। এই সম্প্রদায়ের লোকের সাথে জানার চেষ্টা করব। আমরা এখন কোম্পানিগঞ্জ আছি, ওনাদের কোনো মন্দির ভাঙচুর হলো কিনা, ওনাদের বাড়িঘর জ্বালানো হলো কিনা, এটা একটু আপনাদেরকে সামনে তুলে ধরি। না, আমার কোনো ক্ষতি হয় না। আপনাদের কোনো বাড়িঘর জ্বালাইছে বা না না, মন্দির এই জায়গা ঘোরাইলো এই জায়গা কিনা? হয় না, এই জায়গা হয় না। দিদি, আপনার এখানে কোনো ক্ষতি হলো? কেউ আপনাদেরকে থ্রেট দিল? না না, এরকম কোনো কিছু আমরা দেখিনি। বন্ধুরা, আমরা আসছি নোয়াখালী জেলার সুবর্ণচর ইউনিয়ন শিবচর একটা গ্রামে, একেবারে প্রত্যন্ত গ্রাম, পুরোটাই হিন্দু অধ্যুষিত এলাকা। এখানে বেশিরভাগ হিন্দুরা থাকেন। এই যে আরেকটা শ্মশান আপনাদেরকে দেখাচ্ছি, এখানে শতকরা 90 জন হিন্দুরা বসবাস করেন। এই হিন্দুদের যে অবস্থা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমরা সব জায়গায় শুনছি এবং ইন্ডিয়ান গণমাধ্যমগুলা ঢালাওভাবে প্রচার করছে যে হিন্দুদের ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, তাদের মালামাল লুণ্ঠন করা হচ্ছে, তাদের শ্মশান, তাদের মন্দির ভাঙচুর করা হচ্ছে। আমি সে চট্টগ্রাম থেকে এখন সুবর্ণচর আসলাম। এই সুবর্ণচরে এসেও আপনাদেরকে এর বাস্তব চিত্র, যে হিন্দুদের উপর কী হচ্ছে সেটার বাস্তব চিত্র তুলে ধরতেছি। বন্ধুরা, আমরা যখন একেবারে প্রত্যন্ত একটা এলাকা, নোয়াখালীর একটা এলাকা, এখানে আসা যখন আমরা হিন্দুদের নিয়ে প্রতিবেদন করছি, একটা ঝামেলা দেখলাম। এখানে বিশাল একটা জটলা পাঠালো। আসা জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে কি হচ্ছে এই ঘটনাটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কতগুলো ভূমিদস্যু এবং জলদস্যু আছে যারা আমাদের কাছ থেকে চাঁদা চাইছে এবং আমরা চাঁদা দিই নাই। এরা আমাদের জমির হিসাব করতেছে 1 কোটি টাকা, আমাদের কাছে চাঁদা চাইতেছে তারা 40 লক্ষ টাকা। এখন আমরা চাঁদা দিনে বিদায় জোর করে আমাদের সম্পত্তি চাষ করে ফেলতেছে। এটা চাষ করতেছে আপনি? না না না, আমি ড্রাইভার। কন্ট্রাক্ট নিছেন এটা চাষ করে দেওয়ার? ভাই, উনি যে বললো আপনি এটা যে করেন, কার থেকে অনুমতি নিয়েছিলেন? হ্যাঁ, ভিডিওটা কেন অনুমতি নিতে হবে? কেন আমি অনুমতি নিতে হবে? কেন নিতে হবে? আপনি কি এই দেশের প্রশাসনের কিছু? আমি কি বলছি? আমি প্রশাসন। তো আপনি অনুমতি কেন বললেন? একজন মিডিয়াকে অনুমতি বললেন কেন? আমি এখানে দেখলাম গন্ডগোল হইতেছে, এখানে কেন হইতেছে আমি এটা জিজ্ঞাসা করলাম। আপনি বললেন যে কেন আমি আপনার ভিডিও করি, এটা তো ঠিক না আপনার। উনি বলতেছে ওনার রাইট আছে, ওনার কাগজপত্র আছে। এই সম্পত্তিটা আমার নানা মোবারক আলীর সম্পত্তি। হ্যাঁ, আমরা গত 48 বছর এই জায়গা আমরা চাষাবাদ করতেছি এবং জায়গা আমাদের কাছে আছে। আমরা 3টা লোকের কাছে জমি কটো দিছি, তারা হিন্দু বিদায় তাদেরকে হুমকি ধুমকি দিচ্ছে। এখানে কতগুলো কাজ চলতেছে, তারা যেহেতু সংখ্যালঘু এই জন্য তারা আগে আসতেছে না। আমরা যে 3টা পক্ষকে কর দিয়েছি তারা হিন্দু সম্প্রদায়ের। এখন এই সুবাদে তারা এই সুবিধাটা নিচ্ছে এবং তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে হুমকি দিচ্ছে এবং আমার কাছে বেশ টাকা পয়সা চাইছে। আমি দিনে বিদায়, আমি চট্টগ্রাম থাকি, কিন্তু আমার জায়গায় এসে তারা জোর করে চাষ করে ফেলতেছে। এখন আমি প্রশাসনের কাছে বিচার প্রার্থনা করতেছি আপনাদের মাধ্যমে। আপনার কাগজপত্র কি রাইটে আছে? আমার কাগজপত্র রাইটে আছে। মোবারক আলী হচ্ছে আমার নানা, যিনি এই সম্পত্তির মালিক। উনি উনার মেয়েকে দিয়ে গেছেন, মেয়ের নামে হাল রেকর্ডও আছে। আমার মা এখনো জীবিত আছে। আমরা মায়েরা বর্তমানে আমরা ছেলেরা দেখাশোনা করি। আচ্ছা, আপনার শাসাকে? আমার একজন চাষ হইলো, ওর আব্বা ওই সাবুদ্দিন, ও জানে ওরা চাষ করতেছে, ওরা কতবার চাষ করেছে। আপনাকে ওনাদের শাসা? আপনি কত বছর থেকে ওনাদের জমি চাষ করছেন? 3-4 বছর ধরে। 3-4 বছর। তো এই বছর করছেন না কেন? এই বছর জামিলার কারণে। কি জামিলা হচ্ছে? জোর করে মানে দখল করতেছে। কে জোর করছে? রফিক, মুসা। ভাই, কি নাম? আমার নাম শাহাবুদ্দিন। ওনার নাকি এটা কাগজপত্রের মালিক উনি? ওনাকে এই জমিটা দীর্ঘদিন আমরা চাষ করছি। ওনাকে জমি ছিল অনেক বছর, আমার দাদা হিজার আমল থেকে আমরা চাষ করি আইছি, জানি যে এরকম জমি। এখন জোর করি এক পার্টি জমিটা। না, জোর করি কেমনে নিবি? আমার কাছে যদি কাগজপত্র থাকে আরেকটা ব্যক্তি এসে জোর করে নিতে পারে। ভাই, আপনি কি বলেন? কি এলোমেলো আমার জমি তো কেউ নেওয়ার মতো আমি দেখিনি। আইনে যেটা বলে আইনে হলো কাগজ যার মালিক তার। আপনার কাছে কাগজ থাকলে আরেকটা ব্যক্তি আসবে এখানে জোর দখল করে ইয়ে করবে। এটা তো মগর মূল্যকের দেশ না রে ভাই। এখন কাগজপত্রটা কি এলোমেলো, এটা এরকো কাগজটা বসলে বলার পরেও এরা কিন্তু গাড়ি না, হেরা কথা কি বুঝে আমি আপনাদের বুঝে আসলে এর তো আরো কাজ আছে। এ তো শুধু কন্ট্রাক্ট একটা না, এ তো শ্রমজীবী। আপনি টাকা দিলেও কাজ করবে, উনি টাকা দিলেও কাজ করবে। ভাই, আপনি মুরব্বী মানুষ, আপনি এখানে আসেন। উনি যেহেতু এক পক্ষের, আপনি তো কারো পক্ষের না। এখন আমি বলতেছি এই লোকটা তো খেটে খায়, এইটাই তো। এই ব্যক্তিটার কি লস করা কি যায় কিনা আপনি বলেন? ওনার জমিন উনি কাগজপত্র নিয়ে আসছে, ওনার জমিনে যদি উনি সার্চ ডিভিশনে থাকার সত্ত্বেও বুঝিনি এখন উঠে চলে যায়, তাহলে তো এটা ওনার লস করলো, বুঝেননি? অন্যায় হলো। ভাই, আপনি একটু তাড়াতাড়ি লস করে লাভ নেই। আপনি একটু আপনার গার্ডিয়ানকে একটু ফোন দেন। আমি আরেকদিন তাকে ফোনে নিষেধ করেছি, সে আমাকে ভিন্ন আঙ্গিকে থ্রেডও দিছে।
সে বলতেছে যে কি আমার ভাড়া দিবে কে, আমার এটা দিবে কে। আমি বললাম আপনি জানেন যে কি এই জায়গাটা 50টি বছর 72 সালে আমাদের কেনা জায়গা। শুনেন, এখানে এখন ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই। আপনার কাগজপত্র আপনি দেখাবেন, ওনাদের কাগজপত্র দেখাবেন, এরপরে আদালতে বিচার করবে যে আপনারা কে রাইটে আছেন। সুতরাং এখন যে অবস্থা আছে এই অবস্থা থাকবে মীমাংসা হওয়া পর্যন্ত। জি ভাইজান, আসসালামু আলাইকুম। শুনেন, আপনাদের আরেকটা পক্ষ যেটা আছে, আপনি একটু কষ্ট করে যদি আসতেন তাহলে 5টা মিনিট সময় লাগবে। এটার মালিক আপনি কি নাম ভাইয়া? আমরা রফিক, আমরা কিনছি এখন। তোমার এদের কি আছে, ধরো আমার কাগজ নিয়ে যেখানে বসবো আমরা ওখানে বসবো, অসুবিধা কিন্তু জায়গা জন্য জোর হয় না কাগজের বিষয়। আরেকজন আপনি কার থেকে কিনলেন? মিজানুর রহমান রুবেল, আমরা তার থেকে কিনছি। আপনি চিনেন মিজানুর রহমান রুবেলকে? ওই মিজানুর রহমান রুবেলটা কে? আপনার কোনো রিলেটিভ? আপনার ভাতিজা? কত দিয়ে কিনলেন ভাইয়া? আমরা কিনছি 50 লাখ। 50 লাখ টাকা। কখন কিনলেন এটা? আমরা কিনছি গত বছর। গত বছর। দলিলপত্র কিছু আছে কি? না আছে, আমরা সাথে আনি না। গত বছর এরা রাত্রে জনটা রুই ফেলছে, উনি জোর করে রাত্রে রুই ফেলছে, জিজ্ঞাসা করেন। গত বছর রাত্রে নাকি? না না, আমরা রাত্রে রুই, যেহেতু আমাদের জমি, আমরা তো যে 45 বছর এই জমি আমাদের, আমরা রাত্রে রুইতে যাব কেন? জমি তো আমাদেরই জমি। প্রতিবেদনটা একটু ক্লিয়ার করি স্যার, যদি আপনি একটু সুযোগ দেন। এই জায়গার মালিক হইল মোবারক আলী, যিনি আমার নানা। তো নানা নির্দেশনামা সূত্রে উনি দিয়ে গেছেন উনার মেয়ে মুকসুদা খাতুনকে। তো মুকসুদা খাতুন উনার ওয়ারিশ একজন যখন এই জায়গা থেকে বঞ্চিত হয়েছে, তখন একটা পক্ষ এই জায়গার বিরুদ্ধে 107 একর জায়গার বিরুদ্ধে আদালতে একটা মামলা চলমান। তো মামলাটা চলমান, উনার একজন ওয়ারিশকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে এই মূলে। এটা হলো আক্তার মিয়ার ছেলেদেরকে, মানে আক্তার মিয়ার ছেলেদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। তো 1993 সালে দেওয়ানি আদালতে এই নির্দেশনামার বিরুদ্ধে একটা মামলা স্টার্ট হয়। এইখানে নির্দেশনামা পরে বাতিল হয়ে গেছে আদালতের আদেশ। ওই বাতিল হওয়ার কোনো কাগজপত্র আছে আপনাদের? এটা আমি দিচ্ছি। এরপরে পাশাপাশি হলো একটা অস্থায়ী নিষেধাজ্ঞা, যেটাকে বলে স্ট্যাটাসকো। এই জায়গার উপর 2010 সালে হস্তান্তর নিষেধ, এই মর্মে আদেশের কপি আমার কাছে আছে। আমি আদেশের কপিটা আপনাকে একটু শুনাই। অত্র অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তখানা দোতরফা শুনানিতে হস্তান্তর করা হইল। এত দ্বারা মামলা নিষ্পত্তি সাপেক্ষে মামলা নম্বর হইল 2108/72 নং নির্দেশনামা দলিল মূলে সকল হস্তান্তর করা হইতে 2, 3, 5, 7, 10 থেকে 13 নং বিবাদী সহ সকল বাদী এবং বিবাদীগণকে বারিত করা হইল। এই আদেশে এটা মিন করে 2010 সালের পর এই মোবারক আলীর কোনো সম্পত্তি আর বিক্রি করা যাবে না, হস্তান্তর করা যাবে না। কিন্তু কিছু ভূমিদস্যু, অসাধু, আওয়ামী লীগের নামদারি কিছু লোকের যোগশাসনে 2012 তারা জানতেন না আদালতে যে আদেশ আছে। 2012 সালে তারা একটা দলিল সৃজন করেন। এখন আদালতের রায় 2010 সালে কি করা যাবে না, এই জায়গা হস্তান্তর করা যাবে না। কিন্তু ওনারা জানতেন না, ওনারা কৌশলে অন্য মহিলা দাঁড় করায়, যে মিজানুর রহমান কথা বলল, উনি অন্য মহিলা দাঁড় করিয়ে 2012 সালে একটা দলিল সৃষ্টি করেন। ওই দলিলের বিরুদ্ধে আমাদের মামলা আদালতে চলমান। কিন্তু 2010 সালে ক্লিয়ার বলে দেওয়া হস্তান্তর করা যাবে না, মোবারক আলীর কোনো সম্পত্তি হস্তান্তরযোগ্য নহে। কিন্তু এরপরেও একটা কুচক্রি মহল, এরা জানতেন না বিদে ওরা সুকৌশলে, আমার মা তখন একটু অসুস্থ ছিলেন, মনে করলেন উনি মরে গেলে হয়তো আমরা বলবো যে কি জায়গাটা আমাদেরকে দিয়ে গেছে, এই মর্মে তারা একটা দলিল সৃজন করে বসে আছে। 2015 সালে আবার আমরাও কিন্তু এই ইয়েটা জানতাম না, আদালতের আদেশটা। 2015 সালে আবার আমার মা উনার ছেলে মেয়েদেরকে সম্পত্তি দেওয়ার পর এই কথা আস্তে ধীরে বের হয় যে কি সম্পত্তি আমার দাদি আমার দিয়ে গেছে। পরে এই আদালতের এই আদেশে ওরা একটা জমাখারিজ অলরেডি সৃজন করেছে। আদালতের আদেশের মাধ্যমে এসিলেন্টে যখন আমি মামলা দিই, তখন ওই মামলার বরাতে এসিলেন্ট সাহেব ওইটা ক্যান্সেল করে দেন, এবং ওই ক্যান্সেলের কপি আমার কাছে এখন আছে। একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়। রেকর্ডীয় মালিকীয় বিবাদীগণ আদালতের উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে ভূমি হস্তান্তর করেন। বাদী ও বিবাদী উভয় পক্ষের সম্মুখ শুনানিতে বিবাদী তার নিজ নামে খতিয়ান সৃজনের ভুল স্বীকার করেন এবং তার নামে সৃজিত 1803 নং খতিয়ান বাতিলপূর্বক সাবেক BS 1117 নং খতিয়ান পুনর্বহালের ব্যাপারে অনাপত্তি প্রদান করেন। অতএব বাদী ও বিবাদী পক্ষের স্বীকারোক্তি ও নথি পর্যালোচনা আদেশ হলো এই যে, বিবাদী মিজানুর রহমানের নামজারি নথি নাম্বার সৃজিত 1803 নং খতিয়ান বাতিলপূর্বক BS 1117 নং খতিয়ান পুনর্বহাল করা হোক। এই আদেশ এসিলেন্ট সাহেব দিয়েছেন, এবং ওনার ক্ষমতা নাই বিদায় দলিল ক্যান্সেল করার, নাহলে তো দলিল যেহেতু 2012 সাল আদেশ হলো 10, সেহেতু তো উনি ওইটা করতে পারবেন না, বিধায় আমরা আদালতের শরণাপন্ন হয়েছি।
আপনারা যখন জায়গা নেন তখন কি কোনো যাচাই বাছাই বা এই ধরনের তো একটা ইয়ে দেওয়া হয়? এটা আমরা দিয়েছিলেন কি? উনি যে নির্দেশের কথা বলছে, যে আদেশ, ওই আদেশটা আমরা জানি না। এবং উনি আমাদের জমি বিক্রি করছে যে 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 বিক্রি করলো, 107 একরের, বিক্রেতা আর কি। আমি বলি 107 একরের আওতায় বেলাইতে যেটা নিচে এটাই তো পড়ছে। বেলায় তো আমার কাছে 17 সালে জমি বিক্রি করছে, দুইটা 316 খতিয়ান 317 খতিয়ান আচ্ছা। বেলাতে বিক্রি করছে। তাহলে উনি জানি চললে উনি এটা জানে, তাহলে উনি কেন প্রতারণা এবং আমাদের কাছে অন্য অন্য দাগে জমিগুলো বিক্রি করছে, এই লোক বিক্রি করছে এই বেলায়, সেই দলিল আমার কাছে আছে। এবং আক্তার মিয়া ছেলেরা বিক্রি করছে আমাদের কাছে। এবং মিজানুর রহমান রুবেলও মালিক, দলিল দেখি আমরা জায়গাটা কিনছি। যদি এখন যদি মিজানের দলিল না টিকে তাহলে আমরা এখানে দরকার নেই। আর উনি এই এলাকার 100 লোকে বলবে গত বছর রাত্রে উনি জমিন রুইছে, আমরা দোকানে চলেন 100 লোকে বলবে এখানে উনি কি দিনে রুইছে না রাত্রে রুইছে। না আমি সেটা প্রমাণ করে দিব, না হলে আমরা এমন কেন কাজ কেন করবো? একজনের ভূমিতে আমি কেন যাবো? আমার যদি কোনো সত্য না থাকে আমি টাকা ইনভেস্ট না করি কেন যাবো? আমি কি তার মতো নাকি ইয়ে কি সে ব্যাকের জনটা উনি একক কট দিয়া ভোগ করতেছে, আমরা তো তার মতো যোদ্ধা নয়। কত বছর থেকে? আজকে 4-5 বছর সেই জনটা কট দিয়ে রাখছে। বেলে সাহেবের বই নাই, আমার মা জাগা আঙ্গুরের রেস্টোরি দিয়ে লাইছে, বুঝছেন? দিয়ে লাইছে আমার ভাই হত্যে খানা, আমরা ব্যাকে দিছি, আমরা ব্যাগটাকে আমরা ব্যাকে ভাইয়ে কর দিই, আমরা জানি না আসা যাবা নাইটা হিসাবে আমরা জমিন কর দিয়ে থুইছি, ভবিষ্যতে আমরা বেচা কিনা করুন, বুঝছেন? তো আনকা ব্যাগে কোনো হত্যেটে এখানোটে আমরা ব্যাকে ভাগ করি খাইছি, কট করে আমরা তেন কইলো না বেলায় কোনো বোন আছে? আছে, ওই তো আমার বইনগল আছে না। বেলায় সাহেব কি আপনাদের এই যে সম্পত্তিগুলা এককভাবে ভোগ করছে নাকি? না, আমরা সবাই মিলে ভোগ করতেছি। আমরা সবাই মিলি। আচ্ছা, আপনি কি হন? আমি খালতো বোন না, যেমন খালতো বোন আমার খালাই ওই টাকাটা নিছে, আমার আমি সেখানে আসিলাম পেজিনে থাকি, আমার খালাই মানে যেমন জায়গাটা কর দিই, তো যেমন আর খালাটাই নিছে এই টাকাটা, মুরব্বী যে জমিন নয় হে নিছে, হে নি জির ঘরে হুতর ঘরে বাগ করে দিছে। হ্যাঁ, বাগ করে দিছে, হ্যাঁ হুতর ঘরে সাক্ষাৎ আর মাধ্যমে আসো থাকি, এটা ইয়ে করছি ব্যাংক। যদি 12 সালে দলিল কার্যকর নাই হয়, উনাদের যেহেতু ছেলেকে দিছে জিকে দিছে, তারা 16 সালের দলিলে কোন মর্মে এরা কার্যক্রম করতেছে? যদি আমাদেরটা 12 সাল আমরা তার থেকে কিনছি, তারটা রাইট না হলে 16 সালটা কীভাবে রাইট হবে? আপনার কাছে আমার এটাই কথা। আমি একটু বলি, যেহেতু আমরা আদালতের আদেশ জানতাম না, আমাদের দাবি কিন্তু এখন 15 সালের দলিল মূলে নয়। আমাদের দাবি হলো আমার মাকে আদেশ দিয়েছে যে কি উনি হস্তান্তর করতে পারবেন না, মায়ের সম্পত্তি আমরা রক্ষা করতেছি। আমরা এখানে আর আমাদের মালিকানার কোনো মা এখনো জীবিত আছেন, মা এখনো জীবিত আছেন, মার অবর্তমানে আমরা দেখাশোনা করতেছি। আপনার মা কি বলে? আমার মাও তো একই কথা, আমার মার নামে কাগজ, আমার মার নামে খতিয়ান, কিন্তু আমার মাই সে কাগজ সম্পত্তি দেয় নাই, এবং আদালতের আদেশও আছে আমার মায় কোনো সম্পত্তি দেয় নাই। এবং একটা বিষয় আমি বলি, ওরও একটা আদালতে একটা মামলা করেছে প্রতিপক্ষ, ওই আদালতে একটা আদেশ দিছে যিনি যে অবস্থা যেভাবে আছেন স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য। তো এই লাস্ট 72 সাল থেকে 2023 কত বছর, 24, এই যত বছর অতদিন জায়গা আমাদের কাছে। এখন উনাদের আদেশে আছে স্থিতি অবস্থা বজায় রাখা, যেভাবে আছেন সেভাবে, মানে যার যেভাবে আছে, আমাদের চাষে আছে জায়গা আমাদের থাকবে, কিন্তু জোরপূর্বক আমাদের জায়গা চাষ করে ফেলতেছে। চাষের উপর কোনো ইয়ে নয়, আপনি দখলে আছেন, আপনি চাষ করবেন, চাষ করতেছে। আর এখন উনি যে আসলো, উনি তো দখলে আছে, তো উনি তো চাষ করতে শুনেন, যে অবস্থায় আছে, যার যে অবস্থায় সেই কাজ করবে, তাহলে তো ওনার যে আছে উনিও চাষ করতে পারে নাকি? তো গত বছর এসিলেন সাহেব তদন্ত করিয়া এবং সার্ভাইয়ে ফাড়াইয়া আমাদেরকে মাঠে পাইয়া আমাদের রিপোর্টও দিছে। ও রিপোর্টে আমরা যখন দখলে আছি এবং আমাদেরকে ইন্ডিকশানও দিছে। ওই ইন্ডিকশানের মর্মে বলছে এখানে কোনো খুনাখুনি করা যাবে না। তা আমরা যখন শ্বাস দিয়েছি এখানে খুনাখুনি তো কিছু নাই, আর আমরা কেন খুনাখুনি করবো? আমরা যাবার টাকা দিয়ে জিনিস কিনি, খুনাখুনি কার সাথে করবো? আর আমাদের চেয়ারম্যান আছিল মুজাম্মেল হোসেনের বোর্ড অফিসে ওনার আম্মা বলছে আমি আমার নাতিকে দিয়ে দিছি। আমার মুজাম্মেল হোসেন একটা লিখিত একটা রায়ও দিছে, ওই রায় কপির আমাদের কাছে আছে, যেখানে বোর্ডক বলবেন সেই বোর্ডকে আমরা ওই কাগজটা শো করবো, একটা রায় বোর্ড অফিসে একটা লিখিত একটা রায় আছে ভাই। বোর্ড অফিসে উনি স্বীকার করছে আমি আমার নাতিকে দিয়ে দিছি। উনি যে মালিক 10.5 একর, 2 একর 77 দিছে নাতির, আর বাকিটা দিছে বাকি উনার ছেলে পেলে এদেরকে। তাহলে একটা আমাদের মুসলমানের ধর্মতে আছে, একটা লোক 1 অংশ টাকা যে কোনো জায়গায় দান করতে পারবে, যে কোনো লোককে, একটা প্রতিষ্ঠানে অন্য একটা লোককে, অন্য যে কোনো একটা লোক। আমরা কাগজটা যাচাই বাছাই করি আমরা এখানে আসছি, আমরা তো গায়ে জোরে আসি না, আমার গায়ে জোরে আসার দরকারও নেই। এবার আপনি কি বলতে চাইলেন বলেন? আমি বলতে চাইছিলাম 2010 সালের যে আদেশ, জাগার মালিক হলো মোবারক আলী, তদন্তরে উনার মেয়ে মুকসুদা খাতুন, উনাকেই নিষেধ করে দিয়েছে যেন কি আপনি হস্তান্তর করতে পারবেন না। সেই মর্মে এরপরের কোনো দলিল আর কোনো গ্রহণযোগ্যতা পাবে না, এবং উচ্চ আদালতে মামলা চলমান বিদায় আমরা দখলে আছি, আমরা দখলেই থাকবো। ওনার হিসাব হলো ওনার ওয়ারিশে যে পরিমাণ সম্পত্তি পাওয়ার কথা, ওই সম্পত্তির অংশ থেকে কিছু অংশ উনি ক্রয় করলেন,
আর ওনার কথা হলো যে এটা তো বিক্রি করার নিষেধাজ্ঞা আছে, উনি কিভাবে বিক্রি করলো? কোর্টের নিষেধাজ্ঞা থাকলে তো বুঝিনি ক্রয় বিক্রয় বুঝিনি এটা তো করা যাবে না। একটা জমিনে বুঝিনি কোর্টে যদি মামলা থাকে, ওই মামলার এগেনস্টে আমি যদি বুঝিনি এখন সজমিনে আসি জমিন কিনি, তাহলে আমার এটা কি বৈধ হবে? বৈধ হবে না। ওনার ক্ষেত্রে হবে না, ওনার ক্ষেত্রে হবে না, কোনো কেউর ক্ষেত্রে হবে না। হ্যাঁ, অতএব ওই যে ওনার ইয়ে আছে পূর্বে যে দখল যেভাবে আছে ওভাবে বুঝিনি ঠিক স্থিতিশীল রাখার জন্য কোর্টের মামলা যেটা বলতেছে ওই ধারাবাহিক ধরে রাখার জন্য বলছে। ভাইয়া আপনি আপনার কাছে একটু অনুরোধ, আপনার কাগজপত্রগুলো একটু আমাদেরকে শো করবেন, এটাই।